প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে বিশেষ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর ফাইজুর হালা। দর্শক, হাইপারটেনশনের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরতে আজ স্টুডিওতে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী, পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আমাদের সাথে আজ যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল শাফি মজুমদার, সাবেক পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের আখন্দ, সাবেক বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের সাথে আরও যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান, অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল। এবং আরও যোগ দিয়েছেন মোহাম্মদ মহসিন মিয়া, পরিচালক, মার্কেটিং অপারেশনস, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমরা আজ আমাদের এই বিশেষ আয়োজনটি রেখেছি। হাইপারটেনশন নিয়ে আমরা আমাদের রোগীদেরকে অনেক রকমের তথ্য জানাতে চাই। একেবারে শুরুতেই আসলে আমরা জানতে চাই যে প্রিভ্যালেন্সটা কেমন, কত ভাগ রোগী আসলে বাংলাদেশে এবং পুরো বিশ্বে ভুগে থাকেন এই উচ্চ রক্তচাপে। একেবারে আপনার কাছে শুরুতে আসতে চাই, আপনি যদি আমাদেরকে একটু প্রিভ্যালেন্স সম্পর্কে বলতেন। ধন্যবাদ। উচ্চ রক্তচাপ একটা মহামারী আকারে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা যদি বলি উচ্চ রক্তচাপটা কি, বলে আমি প্রিভ্যালেন্সটা বলবো। উচ্চ রক্তচাপ হচ্ছে যে আমাদের রক্ত পরিচালনার জন্য হার্ট থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এই রক্ত পৌঁছানো, নিউট্রিয়েন্ট পৌঁছানো, অক্সিজেন পৌঁছানোর জন্যে এই একটা প্রেশার দরকার হয়, যে প্রেশারের মাধ্যমে শরীরে সরবরাহ করে। যদি এই প্রেশারের মাত্রা স্বাভাবিকের উপরে যায়, সেটাই উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ সারা পৃথিবীতে যদি আমরা দেখি যে 128 কোটি উচ্চ রক্তচাপের রোগী সারা পৃথিবীতে আছে, যার মধ্যে বাংলাদেশে এক প্রথম আলো রিপোর্ট অনুযায়ী 3 কোটি অ্যাডাল্ট পপুলেশন বাংলাদেশে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার মানে আমাদের যে অ্যাডাল্ট পপুলেশন বাংলাদেশের সংখ্যা প্রায় 12 কোটি, তার মধ্যে 3 কোটি উচ্চ রক্তচাপে, প্রায় 25% রোগী আমাদের কিন্তু উচ্চ রক্তচাপে ভুগছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবং আমাদের জন্য যেটা একটা সতর্ক সংকেত সেটা হলো যে 2/3 পেশেন্ট, 3 ভাগের 2 ভাগ উচ্চ রক্তচাপের রোগী কিন্তু নিম্ন আয়ের দেশ অথবা মধ্যম আয়ের দেশে আছে। কাজে সেদিক থেকে আমাদের দেশের রোগীর সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি। এবং আরও দেখা গেছে যাদের অর্থনৈতিক স্বাবলম্বী তাদের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপের সংখ্যা কম। যারা নিম্নবিত্তে তাদের মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা একটু জানতে চাই, যেহেতু আমরা যেটা বলছি যে উচ্চ রক্তচাপের অনেক রোগী বাংলাদেশে আছে, যদি আমাদেরকে একটু বলতেন যে উপসর্গ আসলে কি কি থাকে, বেশিরভাগ রোগী কি কি উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে, এবং আমরা যতটুকু জানি হয়তো অনেকে উপসর্গ ছাড়াও আসে, কিভাবে আপনারা রোগীদেরকে পান? হ্যাঁ, ধন্যবাদ। বেশিরভাগ রোগীর কিন্তু কোনো উপসর্গ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে কিভাবে আমরা ডায়াগনোসিস করি? আমরা ডায়াগনোসিস করি যেটাকে বলা যায় ইনসিডেন্টাল ডায়াগনোসিস। সেজন্য আমরা যে কোনো রোগী যে কোনো ডাক্তারের কাছে যাক, সে হাঁটুর ব্যথা নিয়েই যাক অথবা পেটের অসুখ নিয়ে যাক, প্রত্যেকের ওই প্রেশারটা মাপা উচিত, যে ব্লাড প্রেশারটা যদি আমরা মাপি। আর একটা হলো যে কোনো চাকরিতে ঢুকছে অথবা কোনো পরীক্ষা, বিশেষ পরীক্ষা দিচ্ছে, একটা হেলথ চেকআপের একটা অংশ হিসাবে উচ্চ রক্তচাপ মাপা হয়। কাজে এইভাবে কিন্তু উচ্চ রক্তচাপটাকে আমরা আইডেন্টিফাই করি। তবে কোনো রোগী মাথা ঘোরানো, মাথা ঝিমঝিম হওয়া, মেজাজ খিটমিট হওয়া, এগুলিও কিন্তু একটা উচ্চ রক্তচাপের কারণে হয়ে থাকে, যদিও এটা স্পেসিফিক না। সেই জন্যে ওই সমস্ত রুগীদের ক্ষেত্রে আর একটু সজাগ হতে হবে যে তার প্রেশারটা আমরা মেপে দেখি। আমরা অনেক সময় বলি না যে না, খিটখিটে মেজাজ ঠিক আছে বা মাথা ঘোরানোর ওষুধ দিলাম, তা না, তার রক্তচাপটা মেপে দেওয়া দরকার। কাজে এটা একটা, এই জন্য এটাকে নীরব ঘাতক বলা হয়। মানে এটা খুব ওভার্ট না, এটা খুব প্রকাশ্য না, কিন্তু এটা নীরবে কিন্তু অনেক ক্ষতি করতে থাকে। কাজে আমাদের কাজ করতে হবে যে রুটিন কোনো পরীক্ষার মধ্যে রক্তচাপ মাপাটাকে একটা অংশ হিসাবে নিতে হবে। এইভাবে আমরা উচ্চ রক্তচাপের রোগী হয়তো আইডেন্টিফাই করতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু আসলে উচ্চ রক্তচাপটাকে আমরা খুব বেশি উপসর্গ পাচ্ছি না, তারপরও আমরা কিন্তু টার্গেট করছি যে উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের সবাইকে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করতে চাচ্ছি। সেই বিষয়টি মাথায় রেখে আমরা কিভাবে আসলে এই বছর এই যে হাইপারটেনশন ডে করছি, মানুষকে কিভাবে সচেতন করব, কিভাবে ওনাদের কাছে এই বার্তাটি পৌঁছে দিব? প্রতি বছর 17 মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করা হয় সারা বিশ্বে। কেন করা হয়?
এই জন্যে যে আমরা যদি হিসেব করি যে সারা বিশ্বে মৃত্যুর প্রধান কারণ হলো নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো ইনফেকশন থেকে হচ্ছে না। বাংলাদেশে হিসেব 70% মৃত্যু হলো নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ প্রেশার, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যাজমা বা সিওপিডি যেগুলো আছে, মেন্টাল ডিসঅর্ডার এবং অ্যাক্সিডেন্টাল ডেথ। তার মধ্যে সবচেয়ে বেশি হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই 70%-এর মধ্যে 34% হলো এই উচ্চ রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্যে। এখন এই 34%-এর মধ্যে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর কোনটা? উচ্চ রক্তচাপ। এবং এটা কিন্তু যদি ডায়াগনোসিস করা হয়, কন্ট্রোল করা যায় খুব ভালোভাবে। তাহলে আমাকে কি করতে হবে? মাপতে হবে। এবারে প্রতিবাদ্য কি? মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। আপনি অ্যাকুরেটলি আপনার ব্লাড প্রেশারটা মাপেন। আমরা তো মাপিই না। এই যে স্বাস্থ্য যে একটা সম্পদ, এই বডিটা ফ্রি পাচ্ছি দেখে আমরা কিন্তু সেটা ভুলে যাই। এটার পিছনে যে ইনভেস্টমেন্ট দরকার সেটা ভুলে যাই। কাজে প্রেশারটা মাপতে হবে। কেন মাপবো? আমি সুস্থ থাকবো এবং সুনিশ্চিতভাবে লিভ লঙ্গার যে কথাটা সেটা সত্যি পরিণত হবে। এবার প্রতিবাদ আসলে তাই। আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা একটু আসতে চাই আপনার কাছে এবং আমরা জানতে চাই যে যেই ব্লাড প্রেশার নিয়ে আমরা কথা বলছি এবং আসলে উপসর্গ খুব বেশি থাকছে না, আমাদেরকে সচেতন হতে হবে, মাপতে হবে, কিভাবে ডায়াগনোসিস আমরা কনফার্ম করব যে হ্যাঁ উনি উচ্চ রক্তচাপেই ভুগছেন? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অর্থে যে এবারের স্লোগানে প্রথম ওয়ার্ডটাই হচ্ছে যে মেজার দ্য ব্লাড প্রেশার অ্যাকুরেটলি। তার মানে হচ্ছে যে হয়তোবা পুরো ওয়ার্ল্ডেই ব্লাড প্রেশার মাপার পদ্ধতিটা সঠিক হচ্ছে না। যেমন আমি যদি বলি যে আমাদের চেম্বারে অনেকে এসে বলেন যে স্যার আমার ব্লাড প্রেশারটা মেপে দেন, হয়তো উনি রুগী না, রুগীর সাথে আসছেন আত্মীয় স্বজন অ্যাটেন্ডেন্ট, হয়তো মাথা ঘুরাচ্ছে, হয়তো আমার ব্লাড প্রেশারটা মেপে দেন। তো ব্লাড প্রেশার মাপার সুনির্দিষ্ট পদ্ধতি আছে। যদি পদ্ধতিগতভাবে ভুল থাকে তাহলে ডায়াগনোসিস ভুল হয়ে যাবে। ব্লাড প্রেশার মাপাটা, আমি উত্তেজিত হলাম, আমি রাগান্বিত হলাম, আমার মন খারাপ, রাতে ঘুম আসে না, যে কোনো কারণে প্রচণ্ড মাথা ব্যথা, আমার ব্লাড প্রেশার ওই মুহূর্তে বাড়তেই পারে। কাজে ওই মুহূর্তের ব্লাড প্রেশার মাপা নিয়ে অথবা মাপার উপর ভিত্তি করে ডায়াগনোসিস করা, চিকিৎসা দেওয়া সম্পূর্ণ ভুল হবে। এই জন্য স্যার যেটা বললেন যে মাপাটা অ্যাকুরেট হবে। কীভাবে মাপবো আমরা? যেমন হচ্ছে যে আমরা বলি যে বসে মাপাটা হচ্ছে বেস্ট, শোয়া এবং দাঁড়ানো অবশ্যই মাপা যেতে পারে, সেক্ষেত্রে হয়তো এর ইন্টারপ্রিটেশন একটু আলাদা হবে। তো বসে ব্যাক রেস্ট, একেবারে পিছনে সোজা হয়ে বসতে হবে, পা দুটো পায়ের সাথে আমি লাগিয়ে রাখছি কিনা, রেস্ট থাকছে কিনা, আমার হাত দুটো ডেস্কের উপর রেস্টে থাকছে কিনা, আমি যে ব্লাড প্রেশার মেশিন দিয়ে মাপছি, ব্লাড প্রেশার মেশিন মাপাটা মেশিনটা ঠিক আছে কিনা। আমরা অনেক সময় দেখি যে রিস্টে মাপার কোনো ইনস্ট্রুমেন্ট ডিভাইস দিয়ে রিস্টে ব্লাড প্রেশার মেপে অনেকে এসে বলেন যে আমার এত থাকে। সেটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ ডিভাইস না ফর ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস। সুতরাং মেশিনটা ঠিক আছে কিনা। মেশিন যদি ঠিক থাকে, মোটা রুগীদের জন্য এক ধরনের কাপ সাইজ ইউজ করি, আবার আমাদের সাধারণ মানুষের জন্য এক ধরনের কাপ সাইজ ইউজ করি। আমার সেই কাপ সাইজ ঠিক আছে কিনা, আমি কাপটা কোন লেভেলে আমি বাঁধলাম সেটাও ইম্পর্টেন্ট। আমরা বলি যে এলবো, যে ব্যান্ডের অ্যাটলিস্ট 1 ইঞ্চ উপরে বাঁধতে হবে। আমি কি এটি খুব টাইট করে বাঁধলাম না একেবারে ঢিলা করে বাঁধলাম, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। তারপরে যখন মাপলাম, মাপার আগে যার মাপা হচ্ছে উনি কি আগে থেকে 5 মিনিট আগে কি উনি কি অ্যালকোহল, ধূমপান অথবা কোনো একটা উত্তেজনার পর উনি এসে বসলেন কিনা। সাধারণত আধা ঘন্টা আগে, অ্যাটলিস্ট আধা ঘন্টার মধ্যে কেউ যদি ধূমপান করেও থাকেন, ওই সময়টা করা ঠিক হবে না, অ্যালকোহল সেবন ঠিক হবে না, উত্তেজনার প্রশমনের পর ব্লাড প্রেশার অ্যাটলিস্ট মাপতে হবে। কাজেই অনেকগুলো ফ্যাক্টর, আমার প্রস্রাবের চাপ আছে কিনা, আমার টয়লেটের চাপ আছে কিনা, চাপের মধ্যে যদি আমি ব্লাড প্রেশার মাপতে যাই সেটা ইরোনিয়াসলি ভুলগত হবে, বেশি হবে। কাজে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ব্লাড প্রেশার ডায়াগনোসিস করতে হবে। কাজে ডায়াগনোসিসটা অ্যাকুরেট করা ইম্পর্টেন্ট এবং মেজারমেন্টটাই হচ্ছে এখানে ব্লাড প্রেশার ডায়াগনোসিসের মেইন টুল। আমি যদি বলি যে রক্ত পরীক্ষা, নো। আমি যদি বলি যে এক্স রে, নো। আমি যদি বলি ইসিজি, নো। আমি যদি বলি যে ব্লাড সুগার, কোলেস্টেরল, নো। পদ্ধতিটা ঠিক হলো কিনা, ব্লাড প্রেশার মেশিন ঠিক আছে কিনা। সুতরাং ব্লাড প্রেশার ডায়াগনোসিস, হাইপারটেনশন ডায়াগনোসিসের জন্যে ব্লাড প্রেশার মেশিন দিয়ে সঠিকভাবে মাপার পদ্ধতি অনুসরণ করলেই এবং ওইভাবেই আমরা একমাত্র হাইপারটেনশন ডায়াগনোসিস করতে পারি। এবং নির্দিষ্ট বয়স, লিঙ্গভেদে
তার সুনির্দিষ্ট একটা লেভেলের উপরে যদি থাকে তখনই আমরা বলবো যে উনি হাইপারটেনশন রোগে ভুগছেন, এবং ওটাই হচ্ছে ডায়াগনোসিস করার মেইন পদ্ধতি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আসতে চাই, আমরা উচ্চ রক্তচাপ নিয়ে অনেকগুলো বিষয় নিয়ে শুনেছি, আমরা চিকিৎসা নিয়ে কথা বলবো এরপরে। তবে এই মুহূর্তে এখন আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের যেহেতু আমরা শুনছি যে উচ্চ রক্তচাপের অনেক রোগী আছেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এসিআই আসলে কিভাবে ভূমিকা পালন করছে, এ ব্যাপারে যদি বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ বা এসিআই যেটা নামে পরিচিত, পূর্বে এই কোম্পানিটি ছিল মাল্টিনেশনাল কোম্পানি ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আইসিআই। এই আইসিআই কোম্পানি বিটা ব্লকার এবং এসি ইনহিবিটর, যেগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বা বিভিন্ন কার্ডিওভাস্কুলার ডিজিজ ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়, এগুলো তারা উদ্ভাবক, তারাই প্রথমে নিয়ে এসেছেন। এর এই ধারাবাহিকতায় এসিআই ফার্মাসিউটিক্যালসের এই হৃদরোগ বা হাইপারটেনশন ম্যানেজমেন্টের হিস্ট্রি অনেক পুরানো, অর্ধযুগের ধরে আমাদের দেশের বিভিন্ন রোগীদের জন্য বিভিন্ন ক্যাটাগরি মেডিসিন তারা আমরা প্রোভাইড করেছি, এবং বাংলাদেশেও অনেক মেডিসিন আমরা প্রথমে নিয়ে আসছি, এবং বিভিন্ন থেরাপিউটিক ক্লাসের বা বিভিন্ন এরিয়াতে এসিআইয়ের সব ধরনের মেডিসিন কিন্তু আছে। এবং আমরা যেটা করি, এই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের রোগীদের সেবার জন্য বিভিন্ন প্রকার ফ্রি মেডিকেল ক্যাম্প, তারপর বিভিন্ন সভা সেমিনার, তারপরে হচ্ছে বিভিন্ন গবেষণার চিকিৎসকদের বিভিন্ন গবেষণার সাহায্যের মাধ্যমে এই মেডিসিনগুলোকে সহজলভ্য এবং পপুলার করার ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে এসেছি। এর ধারাবাহিকতায় বিভিন্ন দেশের সর্বত্র এসিআই ফার্মাসিউটিক্যালসের এই হৃদরোগ বা উচ্চ রক্তচাপের বিভিন্ন ওষুধগুলো অ্যাভেলেবল আছে, এবং রোগীরা তারা দীর্ঘদিনের সাথে তাদের ভালো অভিজ্ঞতা নিয়ে এই ওষুধগুলো ইউজ করেছেন, এবং আমাদের স্বনামধন্য চিকিৎসকগণও আমাদের এই মেডিসিনগুলো বিভিন্নভাবে প্রেসক্রিপশন দিয়ে আমাদেরকে সাপোর্ট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার কাছে আসতে চাই, আমরা ওষুধের কথা শুনছিলাম, চিকিৎসার একটি অংশ ওষুধ অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য। আপনার কাছে চিকিৎসা নিয়ে বিস্তারিত জানার আগে আপনার কাছে জানতে চাই যে চিকিৎসা পদ্ধতি ছাড়া আমাদের লাইফস্টাইল বা আমাদের ডায়েট, খাদ্যাভ্যাস, এগুলোর কোনো ভূমিকা আছে কিনা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, এ ব্যাপারে যদি বলতেন। উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণের জন্যে আমাদের নন ফার্মাকোলজিক অ্যাপ্রোচ, যেটা আমাদের যে জীবনধারার পরিবর্তন, এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ঔষধ না দিয়ে যদি আমরা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারি, যতদিন পর্যন্ত আমরা চেষ্টা করব রক্তচাপকে সেভাবে নিয়ন্ত্রণ করা। এবং যদি আমরা জীবনধারা নিয়ে আলোচনা করি, আমরা প্রথমেই আমরা যেতে পারি যে আমাদের প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আমাদের কিছু সময় আমরা জেগে থাকি, কিছু সময় ঘুম। এই ঘুম একটা ইম্পর্টেন্ট পার্ট। দেখা গেছে যদি কারো ঘুম 6 ঘন্টার কম হয় অথবা 8 ঘন্টার বেশি ঘুমায়, তাদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। কাজে আমাদের কিন্তু 6 থেকে 7 ঘন্টা ঘুমানোটা সবার জন্যে খুবই দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমাদের খাবারের অভ্যাস। খাবারের অভ্যাসের মধ্যে প্রথম যেটা আসে সেটা হলো আমাদের লবণের পরিমাণটা নিয়ন্ত্রণ করা। একজন মানুষের জন্য যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আমাদের প্রতিদিন লবণের পরিমাণ হওয়া উচিত 2 গ্রামের মতো। তার মানে 2000 মিলিগ্রাম লবণ আমরা প্রতিদিন খেতে পারি। কিন্তু কিছু কিছু অবস্থানে যদি এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে এটাকে আমরা কমিয়ে 1500 মিলিগ্রাম এবং কোনো রেকমেন্ডেশনে 1 গ্রামের মধ্যে নিয়ে আসার জন্য বলা হয়। লবণের পরে যেটা আসে আমাদের যে খাবারগুলো, খাবারের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ফলমূল, সবজি থাকা দরকার। আমরা মাছ, মুরগি এগুলো পরিমিত পরিমাণে আমরা খাবো। উচ্চ রক্তচাপ মানে আমরা এমন না যে আমাদের সব খাবার বন্ধ করে দিয়ে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণ করব, তা কিন্তু না। আমাদের খাবারটা একটা পরিমিত পরিমাণে আমরা নিয়ে আসব, যার মধ্যে অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত লবণ আমরা অ্যাভয়েড করব। তৃতীয় যেটা আসে আমাদের লাইফস্টাইলের মধ্যে, সেটা হচ্ছে ধূমপান। আপনি জানেন যে একটা সিগারেট স্মোক করার জন্যে প্রায় 20 মিলিমিটার মার্কারি সিস্টোলিক প্রেশার বেড়ে যায়। ভাগ্য ভালো যে এটার হচ্ছে একটা সাময়িক বৃদ্ধি পায়, কিছু সময়ের মধ্যে এটা স্বাভাবিক আসে। কাজে যারা যত বেশি ধূমপান করেন তাদের কিন্তু এই উচ্চ রক্তচাপ বাড়ার সম্ভাবনা বাড়ে, রক্তনালীতে ইনজুরির সম্ভাবনা বাড়ে, হার্ট অ্যাটাক এবং অন্যান্য অসুখের পরিমাণও বেড়ে যায়। তারপর যেগুলো বিষয় আমাদের লাইফস্টাইলের মধ্যে আসে, আমাদের প্রতিদিন কিছু সময় আমাদের হাঁটা দরকার।
স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন হচ্ছে যদি আমরা মডারেট এক্সারসাইজ করা হয়, হাঁটা হয়, তাহলে অ্যাটলিস্ট 150 মিনিটস মানে 150 মিনিট প্রতি সপ্তাহে, অর্থাৎ প্রতিদিন 30 মিনিট করে আমরা হাঁটতে পারি। কিন্তু অবশ্যই এটা 5 দিন পর্যন্ত হাঁটলেও চলে, তবে একদিন থেকে আরেক দিনের গ্যাপ কখনোই 48 ঘন্টার বেশি হতে দেওয়া যাবে না। তবে যদি কেউ ভিগোরাস এক্সারসাইজ করে সেই ক্ষেত্রে কিন্তু রেকমেন্ডেশন হচ্ছে 75 মিনিটস পার উইক, তার মানে প্রতিদিন 15 মিনিট। অনেক সময় আমাদের হয়, যেমন আজকে অনুষ্ঠানে আসার আগে আমাদের সকালের হাঁটার সময়টা আমাদের শর্টেন করতে হয়েছে, তাহলে এই শর্টেন টাইমটাকে আমরা কীভাবে ম্যানেজ করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যে মডারেট এক্সারসাইজ যেটা ছিল সেটাকে আমরা হয়তো একটু দৌড়াই, একটু জগিং করে আমরা 15 মিনিটের মধ্যে এটা শেষ করতে পারি। তো এইভাবে আমাদের লাইফস্টাইলটাকে আমরা মডিফাই করে যদি চলতে পারি তাহলে আমাদের উচ্চ রক্তচাপকে আমরা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের ঔষধের চিকিৎসা আমরা অ্যাভয়েড করতে পারবো। একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো ঔষধ আমাদের জীবন রক্ষাকারী, কিন্তু এর পাশাপাশি এর কিছু ক্ষতিকর দিকও আছে, যে দিকগুলো আমাদের এই জীবনধারার পরিবর্তন করে আমরা যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকেও আমরা অ্যাভয়েড করতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও অনেক কিছু শুনবো চিকিৎসা নিয়ে এবং কমপ্লিকেশন নিয়ে, প্রিভেনশন নিয়ে, তবে এই মুহূর্তে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে বিশেষ এই আয়োজনে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজার আহলা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আজ যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক ডক্টর আব্দুল আল শাফি মজুমদার, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের আখন্দ, প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান এবং মোহাম্মদ মোহসিন মিয়া। আপনাদেরকে আরও একবার ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম চিকিৎসা নিয়ে, উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়ে। আপনার কাছে স্যার একটু জানতে চাই যে ওষুধপত্র দিয়ে কিভাবে আমরা এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ। যখন উচ্চ রক্তচাপ একদম নির্দিষ্ট ডায়াগনোসিস হলো তখন কিন্তু ওষুধ লাগবে, এটা আমাদের বুঝতে হবে। কারণ আমরা এখন বলা হয় যে যত কম আমরা প্রেশারকে নামিয়ে রাখতে পারবো তত ভালো। পেশেন্ট টলারেট করতে পারে, পেশেন্ট সহ্য করতে পারে, সহনীয় এইরকম কমে রাখবো, সেটা 120/70 হইতে পারে। এটা আমি সাধারণভাবে এই কথা আমি বলতে চাই না, কারণ প্রত্যেক রুগীর কিন্তু নির্দিষ্টভাবে তার ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। কিন্তু এটা আমি বললাম যে ওষুধ একটা এসেনশিয়াল পার্ট। যদি আমরা রক্তচাপটা কমে রাখতে পারি, আমরা যদি তার কমপ্লিকেশনগুলিকে প্রিভেন্ট করতে চাই, তাইলে এখানে শুধু একটা অংশ আমি বলি যে বিভিন্ন রকমের আমাদের উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ আছে, সবটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। সেই জন্য কোনো রোগী যেন নিজের থেকে অথবা ফার্মেসিতে যে প্রেশার কমানোর ওষুধ না খান। এমন ওষুধ আছে যেটা প্রেশার কমায় কিন্তু আপনার অন্য ক্ষতি করে, কাজে আপনাকে এই ওষুধ নিতে হবে যেটা আপনার প্রেশারও কমাবে, আপনার উপকারও করবে। এই জন্যে আপনাকে ডাক্তারের উপর নির্ভর করতে হবে। আরেকটা হলো যে সব রুগী, গ্রামের রুগী এবং শহরে উচ্চশিক্ষিত, সবাই বলে যে একবার ওষুধ খেলে তো ওষুধ ছাড়া যায় না, এই জন্য আমি ওষুধ খাই না। এটা যে কত কত বড় ভ্রান্ত ধারণা, এটা কি বলা যায়? কারণ আপনার প্রেশার দেখা গেছে যে 120/80, এর থেকেই যদি 5 মিলিমিটার করে প্রেশার বাড়তে থাকে ক্ষতি হতে থাকে। কিন্তু তার মানে আপনি ওষুধ খেলেন না, এই 5 মিলিমিটার করে বাড়ছে, আপনি বলতেছেন যে ভালোই আছে, কিন্তু আপনার ব্রেন, হার্ট, কিডনি এগুলি কিন্তু আক্রান্ত হচ্ছে। কাজেই আপনাকে ওষুধ, যখন ওষুধ খেতে বলা হয় ওষুধ খাবেন, এবং ওষুধ যদি সারা জীবন খেতে হয় খাবেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো ওষুধ ছাড়াই চলতে পারে। একজন ওষুধ দিয়ে আমরা নিয়ন্ত্রণ করে আসলাম, তারপরে ওই যে জীবনাচরণগুলি, আমাদের লাইফস্টাইলগুলি ঠিক করে নিলাম, তখন হয়তো বা ওষুধ নাও লাগতে পারে। কিন্তু এটা আপনাকে ধরতে হবে, যদি ওষুধ লাগে খাবেন, না খেলে যে ক্ষতি হবে। এবং আমাদের প্রফেসর আকন্দ যেটা বলছেন যে ওষুধের তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, না খেলে আরও বেশি প্রতিক্রিয়া হলে তাহলে তো ওষুধ খেতে হবে। এইটাই আমার বক্তব্য। যে আপনারা, আমার আরও একটা বলি, একই ফ্যামিলিতে একই ছাদের নিচে কিন্তু দুইজন উচ্চ রক্তচাপের রোগী ওষুধ কিন্তু ভিন্ন হতে পারে।
আমাদের কিন্তু এই ধারণাটা না। অনেকে ফ্যামিলি কয় আমি আমার ওয়াইফের ওষুধটা খেয়ে ফেলছি আমি কালকে, এটা না। আপনার প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা করি, অ্যাসেস করি এবং ওইভাবে ওষুধ দেই। যার জন্য যে ওষুধ প্রয়োজন তাকে সেটাই রাইট খেতে হবে। ড্রাগ ফর দ্য রাইট পারসন, জি, এটা হলো আপনাকে আমাদের অনেক কথা। ধন্যবাদ। থ্যাংক জি, ইউ। অনেক ধন্যবাদ। এবার একটু আপনার কাছে জানতে চাই, আমরা কমপ্লিকেশন নিয়ে, এই যে আমরা ওষুধের কথা বলছি, চিকিৎসার অনেক রকমের উপায় আছে ওষুধ এবং ওষুধ ছাড়াও, সেগুলো নিয়ে বলছি। যদি আসলে উচ্চ রক্তচাপ আমরা নিয়ন্ত্রণে না রাখতে পারি, রক্তচাপ যদি অনেক বেশি বেড়ে যায়, কি কি ধরনের অসুবিধা হতে পারে, ওনার আর কোনো রোগ দেখা দিতে পারে কিনা, এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। উচ্চ রক্তচাপের চিকিৎসায় সবচেয়ে বড় অসুবিধা হলো যে বেশিরভাগ রোগীরই আসলে কোনো উপসর্গ থাকে না। ওই যে মজুমদার স্যার আগে বলেছিলেন যে ইনসিডেন্টাল ডায়াগনোসিস, গেছি নাক কান গলার ডাক্তারের কাছে, মেপে দেখলো প্রেশার 160/100 এরকম, অথবা ওই অফিসের এসিআর করার জন্য ব্লাড প্রেশার মাপতে গিয়ে দেখা গেল যে এটা বেশি। এখন আমি যে আমার কোনো সিমটম হচ্ছে না, আমি ওষুধটা খাবো কেন? খাবো এই জন্যই যে উচ্চ রক্তচাপ যখনই থাকে, স্যার যেমন বলছিলেন যে 128-এর উপরে আপনি যত বাড়বে প্রেশার, তত কিন্তু বিভিন্ন অর্গানের ক্ষতি করবে। সে অর্গানগুলো কোনটা? ব্রেন, হার্ট, কিডনি, চোখ, সারা শরীরে যে ব্লাড ভেসেলগুলো আছে সেটি। এখন কি হতে পারে আমি যদি এটা না করি? বলা হচ্ছে আমি যদি উচ্চ রক্তচাপ কন্ট্রোল করি, তাহলে আমার ব্রেন স্ট্রোকের রিস্ক, ব্রেনে হ্যামোরেজের রিস্ক, এই দুটো রিস্ক কমে যাবে প্রায় 40-50%। বলা হচ্ছে আমার হার্ট অ্যাটাকের রিস্ক কমে যাবে 25%। আমার হার্ট ফেইলিওরের, লাংসে পানি জমে যাচ্ছে, সারা শরীর পানি জমছে, সেটা রিস্ক কমে যাবে আপ টু 50%। আমার সাডেন কার্ডিয়াক ডেথ, সেটা রিস্কও কমে যাবে। আমি যদি কিডনির কথা বিবেচনা করি, যদি আপনার বিশেষ করে ডায়াবেটিস থাকে, তার সাথে উচ্চ রক্তচাপ, আপনি যদি এটা কন্ট্রোল করেন, আপনার ভবিষ্যতে কিডনি ফেলিয়ারের রিস্ক অর্ধেক হয়ে যাবে। আপনার চোখের মধ্যে হ্যামোরেজের রিস্ক কমে যাবে। আপনার যে সারা শরীরের ধমনীগুলো যে ক্রমাগত উচ্চ রক্তচাপ বহন করতে থাকলে সেটার যে ক্ষতিগুলো হয়, সেটা রিস্ক কমে যাবে। আমি এটা ইনভেস্টমেন্ট হিসাবে ধরতে হবে, প্রভিডেন্ট ফান্ডের মতো। জমা দিচ্ছেন চাকরি শুরু থেকে, কিন্তু পাবেন আপনি সেই 30-33 বছর চাকরি করার পরে, এবং বিরাট একটা অংশ লাভসহ। কাজেই উচ্চ রক্তচাপের চিকিৎসাটা সেই হিসাবে করতে হবে, আর না হলে এই কমপ্লিকেশনগুলোই আমাদের ভুগতে হয়। অনেকে দেখা যায় যে ওষুধপত্র ওনারা শুরু করলেন এবং কিছুদিন পরে যদি ওনারা একটু ভালো বোধ করেন, অথবা ভালো বোধ না করলে হয়তো অন্য কারোর কথাবার্তা শুনে যে আমার মনে হয় আর ওষুধ খাবার দরকার নেই, এবং ওনারা ডিসকন্টিনিউ করে ফেলেন, ওষুধপত্রগুলো আর খান না, সেক্ষেত্রে কি হতে পারে? এটা বিশাল একটা বড় সমস্যা সারা দুনিয়াতেই, যে ভালো মনে করছি। ভালো মনে করার কেন? আপনি তো আসলে ওষুধ খেয়ে ভালো, আপনি কমপ্লিট মানুষ, রোগী না ওষুধ সহ। লোকজন ভুল করে কি, মনে করে আমি রুগী হয়ে গেলাম ওষুধ খেয়ে। আমি বলি না ভাই, আপনি রুগী ছিলেন আগে যখন ওষুধ খেতেন না, এখন কিন্তু আপনি সব দিক থেকে ভালো ওষুধটা সহ। এখন আপনি কমপ্লিট মানুষ, রুগী না, ওষুধটা সহ। এই জিনিসটা, তার সেন্সটা যদি তার মধ্যে ঢুকিয়ে না দেওয়া হয়, তাহলে হয় কি, এই যে অর্গানগুলোর যে ড্যামেজগুলো, এরা এই দোলাচলে প্রেশার ওঠানামার জন্য ক্ষতিটা আরও বেশি হয়, বিশেষ করে স্ট্রোকের রিস্ক বেড়ে যায়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে ওষুধগুলোকে নিয়মিত খেতে হবে, চিকিৎসাটা নিয়মিত করতে হবে, এটি আমাদের মূল মেসেজ। আপনার কাছে একটু আসতে চাই স্যার, আমাদেরকে যদি প্রিভেনশন নিয়ে বলতেন যে কিভাবে সাবধান থাকবে একজন সাধারণ মানুষ, উনার যাতে উচ্চ রক্তচাপ না হয়, কিছু করার আছে কিনা? প্রিভেনশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব রোগের ক্ষেত্রেই, কারণ প্রতিরোধের ক্ষেত্রে সাধারণভাবে হচ্ছে মানুষের ব্যয় কম হয়, সময় কম লাগে, এবং ওষুধ খেয়ে যে প্রিভেনশন বা কন্ট্রোল, সেক্ষেত্রে এবং সাইড ইফেক্ট, সেক্ষেত্রে কস্টের ব্যাপার আছে। সুতরাং প্রিভেনশনটা খুব ভাইটাল জিনিস। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল কাদের আকন্দ সাহেব প্রথম যে কথাগুলো দিয়ে শুরু করলেন, যে হাইপারটেনশন রোগীদের ক্ষেত্রে কী কী নিয়মকানুন মেনে চলতে হবে, আমরা যদি ওই দিকটায় নজর দিই, তাহলেই আমরা আমাদের প্রিভেনশনের ইয়েগুলো খুঁজে পাবো। প্রথম হচ্ছে যে আমাকে অতিরিক্ত লবণ যেটা আমরা খাই, সে লবণটা আমাদের কমিয়ে নিয়ে আসতে পারে। আমরা সাধারণভাবে হিসাব করে দেখা গেছে, আমরা যদি খাবারের সাথে এক্সট্রা যে সল্টটা নেই, সেটা যদি না নিই, তাহলে মোটামুটি 1 থেকে 2 গ্রামের মধ্যে চলে যায় আমাদের লবণের পরিমাণ। কারণ লবণ হচ্ছে ব্লাড প্রেশার বাড়ানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2, স্যার যেটা বললেন, ঘুম, রিল্যাক্সেশন, বায়োফিডব্যাক, মেডিটেশন, ইয়োগা, এগুলো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে অনেকটা হেল্প করে।
সুতরাং আমাকে একটু দুশ্চিন্তা মুক্ত থাকা, আমাকে একটু খোলামেলা থাকা, মনের কথা ভালো করে বলা, বেশি করে হাসি খুশি থাকা এবং ওই পরিবেশে নিজের সময়কে বেশি কাটানো এবং রাত্রে একটা ভালো ঘুম দেওয়া, এটা একটা অন্যতম একটা ইয়ে। তারপরে স্যার বললেন যে হাঁটাহাঁটি করা, হাঁটাহাঁটির সুনির্দিষ্ট একটা সময়, টাইম এবং সেগুলো তো বলে দেয়াই আছে। তারপরেও আমার মনে হয় যে ফর্মাল এই ধরনের রিকমেন্ডেশন থেকেও আমি আমার অফিস যদি আমার 10 মিনিটের রাস্তায় আমি হেঁটেই অফিসে যাই, আমি মার্কেটে গেলাম, আমি এক্সিলারেটর ইউজ না করে আমি হেঁটেই সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, আমার রিক্সা ডিস্টেন্স পাশে আমার রিক্সা অ্যাভেলেবল, কিন্তু আমি রিক্সা ছেড়ে আমি যদি 15 মিনিট হাঁটি সেটা আমার জন্য অনেক ভালো জিনিস। আমি অফিসে আমার কলিগের কাছে ফোনে কথাটা না বলে আমি হেঁটে যেয়ে কথা বলেও চলে আসতে পারি। এই যে ছোটোখাটো মুভমেন্ট, হাঁটাহাঁটি, এগুলোকে আমাদের প্রমোট করা উচিত। পাশাপাশি সেটাও আমাদের রুটিন হাঁটাহাঁটি, যেটা প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা, অ্যাটলিস্ট 5 days in a week, এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপর হচ্ছে স্থূলতা পরিহার করা। আজকে আমরা দেখছি যে ফাস্ট ফুড খাওয়ার প্রতি আমাদের প্রবণতা বেশি, আমাদের পরবর্তী জেনারেশনের তো আরও বেশি। ফাস্ট ফুডে একই সাথে তো এক ধরনের রিস্ক তৈরি করে, কোলেস্টেরল, ভালো কোলেস্টেরল কমিয়ে দেয়, খারাপ কোলেস্টেরল বাড়িয়ে দেয়, হৃদরোগের ঝুঁকি বাড়ায়, স্থূলতা বাড়ায়। তো ওয়েট যত বাড়বে, প্রতি 1 কেজি ওয়েট বাড়লে তার ব্লাড প্রেশার 1 করে বাড়তে থাকবে। এবং রিভার্স ইজ ট্রু, যদি ওজন কমাতে পারি, প্রতি 1 কেজি ওজন কমলে 1 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার কমবে। সুতরাং স্থূলতা পরিহার করতে হবে। এর অন্যতম হচ্ছে খাবারের নিয়ন্ত্রণ, হাঁটাহাঁটি। খাবারের মধ্যে আমরা শ্বাসযুক্ত খাবার বেশি খাবো, চর্বি জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করব। আর পাশাপাশি ধূমপান অবশ্যই বর্জন করতে হবে। ধূমপান ব্লাড প্রেশার তৈরি করা, ব্লাড প্রেশার রিলেটেড জটিলতাকে অ্যাক্সিলারেট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং ধূমপান সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে। অ্যালকোহল সেবন, ধর্মীয়ভাবে অবশ্যই অ্যালকোহল বিভিন্ন কারণে নিষিদ্ধ করে দেওয়া আছে আমাদের ইসলাম ধর্মে, আমি সেটাই বিশ্বাস করি। কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে যদি বলি, অ্যালকোহল মডারেশন বলি আমরা, অল্প পরিমাণে অ্যালকোহল সেবন করা যেতে পারে, কিন্তু এটাকে কোনোভাবেই প্রমোট করা যাবে না। এবং ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য অ্যালকোহল খাওয়া কোনোভাবেই প্রমোট করা যাবে না। সুতরাং অ্যালকোহলও বর্জনীয়, অ্যাভয়েড করা উচিত। কেউ যদি অভ্যস্ত হয়ে পড়েন, তাকে কমিয়ে ফেলতে হবে, মাইল্ড টু মডারেট অ্যালকোহলের মধ্যে চলে আসতে হবে। আচ্ছা, তারপর কারো যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারো যদি কোলেস্টেরল থাকে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর এছাড়া একটু ফ্যামিলি স্ক্রিনিংয়ের দিকে আমাদের নজর দিতে হবে প্রিভেনশনের ক্ষেত্রে। যাদের ফ্যামিলিতে হাইপারটেনশন আছে, তাদের আর্লি এজে স্ক্রিনিংয়ের প্রয়োজন। সাধারণত আমরা মনে করি বা অনুযায়ী 20 years প্লাস ব্লাড প্রেশার বাড়ার প্রবণতা বাড়তে থাকে। যত বয়স বাড়ে, ব্লাড প্রেশার বা হাইপারটেনশন হওয়ার ঝুঁকি তত বাড়তে থাকে। এই জন্য ফ্যামিলিতে যদি কারো হাইপারটেনশন থাকে, 1 জন অথবা 2 জনের প্যারেন্টস, তাহলে সিবলিংস, তাহলে তাদের ক্ষেত্রে প্রতি বছর একবার হলেও ব্লাড প্রেশার মাপার সঠিক পদ্ধতিতে একটা স্ক্রিনিং করে নেওয়া উচিত, ফর আর্লি ডায়াগনোসিস এবং ফর আর্লি প্রিভেনশন। সুতরাং প্রিভেনশনের ক্ষেত্রে জীবন পদ্ধতির পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং আমাদের অভ্যাসগুলোকে স্বাস্থ্যগতভাবে ডাইভার্ট করে নেওয়াটা হচ্ছে প্রিভেনশনের অন্যতম উপায়। এবং সেক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত সবচেয়ে বেশি। আমি জি, কিছু অপচিকিৎসা চালু আছে, অনেক রকমের ভুল ধারণা আছে, এই ব্যাপারে যদি আমাদেরকে সংক্ষেপে কিছু বলতেন। যে এটা অত্যন্ত বড় বিষয় এবং আমার মনে হয় যে বলতে গেলে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরাও অনেক বলতে পারবেন এবং শেষও করা যাবে না। মাঝে মাঝে এসব ক্ষেত্রে আমরা যখন নিজেরা আলোচনায় বসি, অনেকটা হাস্যরসের উদ্রেকও হয়। যেমন বললেন যে আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন ব্লাড প্রেশার ওষুধ খাবো। অনেকে রীতিমতো একটু যুক্তিতর্কেও জড়িয়ে যেতে থাকেন। 220/120 সার্চ বললেন যে ব্লাড প্রেশার কোনো ধরনের উপসর্গের তৈরি হয় না, আনটিল দেয়ার ইজ এনি কমপ্লিকেশনস অফ দ্য হাইপারটেনশন। সুতরাং উনি বলতেই পারেন, কিন্তু ব্লাড প্রেশারটাকে নীরব ঘাতক কেন বলা হচ্ছে? এত সমস্যা তৈরি করছে না, কিন্তু ভিতরে ভিতরে সে কমপ্লিকেশন তৈরি করবে। সুতরাং প্রথম মিথ হচ্ছে আমি ভালো আছি, আমার তো সমস্যা নাই, আমি কেন ব্লাড প্রেশার ওষুধ খাবো। আপনার সমস্যার জন্য ওষুধ দেওয়া হচ্ছে না, আপনার ব্লাড প্রেশারটাকে টার্গেট লেভেলে, নর্মাল লেভেলে নিয়ে আসার জন্য ওষুধ দেওয়া হচ্ছে। মাইন্ড ইট, আপনার মাথা ব্যথার জন্য আমরা ওষুধ দিচ্ছি না, আপনার বুক ধরপড়ের জন্য আমরা ওষুধ দিচ্ছি না ওই মুহূর্তে, অথবা ঘাড় ব্যথার জন্য ওষুধ দেওয়া হচ্ছে না। ওষুধ দেওয়া হচ্ছে টু কিপ ইউর ব্লাড প্রেশার এট এ টার্গেট লেভেল। সুতরাং ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে যাতে ব্লাড প্রেশারের ইল ইফেক্টগুলো শরীরে না পড়ে। সুতরাং ওষুধ খেতে হবে, ব্লাড প্রেশার যত বেশি থাকবে অবশ্যই ওষুধ খেতে হবে। 2, অনেকে মনে করেন যে আমি হাইপারটেনসিভ, কেন? আমার টেনশন বেশি। টেনশন হাইপারটেনশন গুলিয়ে ফেলেন।
ঘাড় ব্যথা মাথা ব্যথা হলেই অনেকে বলেন যে আমার হাই প্রেশার হয়ে গেছে, আমাকে একটা ওষুধ দিয়ে দেন। অনেকে এভাবে কিন্তু ইনডিউস করে অথবা বাধ্য করার চেষ্টা করে চিকিৎসকদের, এবং অনেক চিকিৎসক ভুলক্রমে দিয়েও ফেলেন। হ্যাঁ, আপনার ব্লাড প্রেশার কত, বলো যে আমার ব্লাড প্রেশার 120/80 থাকে, কিন্তু আমার ঘাড় ব্যথা মাথা ব্যথা, মাথা ফেটে যাচ্ছে, মাথা জ্বলে যাচ্ছে, কিন্তু এগুলো তো ব্লাড প্রেশার উপসর্গ না। কাজেই এই উপসর্গের জন্য ব্লাড প্রেশার খাওয়ার প্রয়োজন নেই, ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। যদি ব্লাড প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে আপনি ব্লাড প্রেশারের মেডিকেশন ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার অন্য সমস্যা আছে, তার জন্য আপনি আপনার চিকিৎসক আপনার মাথা ব্যথা, ঘাড় ব্যথা, বুক ধোয়া প্রকমান ওষুধ দিতে পারে। অনেকে বলে ফেলেন যে আমি তো তেঁতুল খেয়ে আসছি এবং তেঁতুল খাওয়ার পরে আমার ব্লাড প্রেশার কমে গেছে। ব্লাড প্রেশার বাড়াটা যেমন এক্সাইটমেন্ট, ইমোশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোতে ব্লাড প্রেশার সাময়িক বাড়ে, আবার কিছুক্ষণ পরে এমনিতেই কমে যায়, ন্যাচারালি কমে যায়। জি। সুতরাং আপনি যখন তেঁতুল খাবেন তার আধা ঘন্টা পরে আপনি দেখতেই পারেন যে ব্লাড প্রেশার কমে গেছে। সেটা দ্যাট ডাজ হয়তো নট মিন যে তেঁতুল স্বাভাবিকভাবেই আপনাকে কমেছে। কমিয়ে দিয়েছে, জি। বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে তেঁতুল খেয়ে বমির উদ্রেক হতে পারে, সেটা আরেকটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। অনেকে আবার তেঁতুলের সাথে লবণ ব্যবহার করেন, তেঁতুলের আচার অথবা তেঁতুলের ভিতরেও লবণ থাকে, সেই লবণ আবার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। সুতরাং এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা গবেষণা নেই যার মাধ্যমে বলা যেতে পারে যে তেঁতুল ব্লাড প্রেশার কমাতে পারে। সুতরাং আমার মনে হয় সেই জিনিসগুলো না করাই ভালো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবারে যেতে চাই আপনার কাছে, আমরা একটু জানতে চাই, আমরা উচ্চ রক্তচাপের চিকিৎসা বা ওষুধ নিয়ে কিন্তু খুবই গুরুত্ব নিয়ে কথা বলছি এবং এটা খুবই জরুরি একটি বিষয়। এই ওষুধগুলোকে সহজলভ্য করার জন্য সাধারণ মানুষের কাছে এবং সাশ্রয়ী দাম কিছুটা কমিয়ে আনার জন্য আসলে এসিআই কিছু করতে পারে কিনা বা করছে কিনা, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এসিআই ফার্মাসিউটিক্যালসের ইউএস এফডিএ সার্টিফাইড একটা প্ল্যান্ট সহ দুটো প্ল্যান্ট আছে। এই দুটো প্ল্যান্টেই দেশি বিদেশি রিসার্চ সায়েন্টিস্ট নিয়ে একটা বিশাল দক্ষ বাহিনী কাজ করছে, নিরলসভাবে কাজ করছে। এই টিমের কাজ হচ্ছে কিভাবে আমি আমার ওষুধের ফর্মুলাটাকে উন্নততর করতে পারি, যাতে আরও বেশি ইফেক্টিভ বা কার্যকরী মেডিসিন করা যায়, কিভাবে এই ওষুধগুলো সাশ্রয়ী মূল্যে কিভাবে সরবরাহ করা যায়, এটা নিয়ে তারা নিরলসভাবে কাজ করছে। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা আমরা করে আসছি এবং দেখেছি আমরা অনেক মেডিসিনের দাম কিন্তু অনেক সময় কী করি কমিয়ে দিচ্ছি, বা অনেক মেডিসিনের দীর্ঘদিন ধরে একই প্রাইসে আমরা কিন্তু এই বাজারে সরবরাহ করতে সক্ষম হচ্ছি, শুধু এই রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রসেসের জন্য। এছাড়া আপনারা জানেন যে এই যে ওষুধের যে র মেটেরিয়ালসগুলো ইউজ করা হয় এগুলো বাইরে থেকে নিয়ে আসে। আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে, ওনারা সবসময় কাজ করেন যে কীভাবে ভালো কোয়ালিটির মেডিসিন পৃথিবীর ভালো সোর্স থেকে কীভাবে আনা যায়। এখানেও একটা বিশাল বাহিনী আছে। এই টিমটা অত্যন্ত শক্তিশালী টিম, ওনারা নিরলসভাবেই কাজটা করে যাচ্ছেন। এই র মেটেরিয়ালসগুলো যেহেতু বাইরে থেকে আসে, আমাদের দেশে যদি এপিআই পার্ক বা আমাদের দেশে যদি এই র মেটেরিয়ালসগুলো তৈরি করতে পারতাম বা পারি ভবিষ্যতে, তখন কিন্তু আমরা স্বল্প মূল্যের কাঁচামালগুলো সরবরাহ করতে পারবো। এছাড়া আমাদের আরেকটা প্রস্তাবনা হচ্ছে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি ডায়াবেটিক প্রোডাক্টের মতো যদি কার্ডিওভাস্কুলার ড্রাগ বা হাইপার টেনশনের ড্রাগগুলোতে যদি শুল্কমুক্ত করা যায়, তখন কিন্তু এই ওষুধগুলোর দাম অনেকাংশে কিন্তু কমে আসবে, যেটা কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের দেশের সব মানুষের জন্য এটা আমরা সহজলভ্য করতে পারবো। এইটাও আমাদের কাছে একটা সরকারের কাছে প্রস্তাবনা থাকবে আমাদের সদ্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে, যাতে ওনারা বিভিন্ন ফর্মে এই জিনিসটা তুলে দেন। কারণ ওনারা স্যাররাই বা ম্যাডাম যারা চিকিৎসা করেন, ওনারা পেশেন্টদের এই প্রবলেমগুলো অনেক বেশি ভালো বুঝতে পারেন। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। স্যার, আপনাদের কারোর কাছে যদি একেবারে শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান। আমি একটুখানি যোগ করার জন্য একটু নিলাম। এই খাদ্যাভ্যাসের মধ্যে রিসেন্টলি কিন্তু পটাশিয়াম ইনটেক বাড়ানোর কথাটা বলা হয়েছে, এটা হয়তো অমিট করে গেছি আমরা। পটাশিয়াম আমাদের সব ধরনের ফলে আছে, ডাবের পানির থেকে শুরু করে আম, কলা, মানে যেটা আমাদের দেশে ফল, কাজে এটা আমাদের পটাশিয়াম ইনটেক বাড়াইতে হবে। এটাকে করা হয়েছে যে এটা করা হোক, সেটা বলার জন্যে। আর একটা একটু বলে রাখি যে প্রেশার তো আমরা যখন আমাদের কাছে আসে, প্রেশারটা আমরা 1 পয়েন্ট মাপি, ডাক্তারের কাছে আসলো 1 পয়েন্ট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু প্রেশারটা 24 ঘন্টা মেপে আমাদের একটা অ্যাভারেজ করতে হয়, যে সারা দিনে তার প্রেশার কত থাকে, প্রেশার লোড কত থাকে, রাত্রে কত প্রেশার থাকে। এই সিস্টেমটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল, যদিও এটা খুব বেশি অ্যাভেলেবল না, অ্যাভেলেবল। এটাও কিন্তু উচ্চ রক্তচাপ নির্দিষ্ট করার জন্য, কনফার্ম করার জন্য এটা একটা মাধ্যম।
এই দুটো কথা বলার জন্য আমি একটু নিলাম। এই পরীক্ষাটা করার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে উনি আসলে উচ্চ না, রক্তচাপে ভুগছেন কিনা। নিশ্চিত হয়তো হয়েছি, কিন্তু তার অ্যাভারেজ প্রেশার কত থাকছে থাকছে, এটা কিন্তু খুব কোশ্চেন, যে আপনার কাছে আসলেই বেড়ে যায়, এটা রুগীরা বলে। তখন আমি বলি যে 24 ঘন্টা প্রেশার করেন, তখন দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ ভালোই থাকে। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো বাড়ে, আবার রাতের বেলা হয়তো যতটুকু কমার কথা কমে না, তখন সে উচ্চ রক্তচাপের রুগী। এটা একটু বললাম, এটা আমাদের দেশে খুব অ্যাভেলেবল না, তবুও এটা হয়তো করা উচিত, আমাদের সবার available করা দেখা উচিত এবং মেনে চলা উচিত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এই যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে এতগুলো কথা বলেছেন, এতগুলো তথ্য দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।